আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। তোমাদের আগামী 18 তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অনেকেই জানতে চাইছো ভাই, কাট মার্কস কেমন হতে পারে, খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পেতে আমার কত মার্কস লাগতে পারে, বা হচ্ছে এখানে প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে। কারণ এবার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষা চালু করছে। সো রিটেন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো, কিভাবে অ্যান্সার করবা বা প্রশ্নগুলো কোথা থেকে আসতে পারে। আমরা এগুলো নিয়ে আজকে কথা বলবো। সো এই ভিডিও থেকে ইনশাল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা ওভারঅল ধারণা তুমি পেয়ে যাবে। প্রথমে যদি আমরা মান বন্টন এবং প্রশ্নের ধরন নিয়ে কথা বলি, আমরা মেইনলি সায়েন্সের দুইটা ইউনিট নিয়ে আজকে কথা বলবো। দুইটা ইউনিটের মধ্যে এ ইউনিট এবং বি ইউনিট উভয় ইউনিটেই এমসিকিউ এবং রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এ ইউনিটের কথা যদি আমি বলি, এ ইউনিটে প্রথমে হচ্ছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে হচ্ছে ফিজিক্সের 20, কেমিস্ট্রি 20 এবং হায়ার ম্যাথ 20, টোটাল এখানে 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এখানে সময় থাকবে 60টা এমসিকিউ হচ্ছে 60 নাম্বার, আর সময় থাকবে হচ্ছে 45 মিনিট। এখানে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে, এখানে তোমার হাতে ক্যালকুলেটর দেওয়া হবে। আর রিটেনের ভিতর থাকবে হচ্ছে তোমার 40 নম্বর। এই সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ইংলিশ এবং আইসিটি থেকে টোটাল 8টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5। তো 5 8 40, টোটাল 40। তাহলে তোমার আর হচ্ছে রিটেনের জন্য এইখানে হচ্ছে তোমার 45, রিটেনের জন্য 45 মিনিট দেওয়া হবে। তোমার টোটাল পরীক্ষাটা হবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, মানে টোটাল 90 মিনিট আর কি। তো এখানে যদি আমরা এমসিকিউর প্রশ্নের টাইপটা নিয়ে একটু আলোচনা করতে চাই, যে এখানে কেমন প্রশ্ন হবে। আচ্ছা, এখানে ভার্সিটিতে খুলনা ভার্সিটি যখন যেহেতু এবার ক্যালকুলেটর দিচ্ছে, সো এখানে দু একটা বড় ক্যালকুলেশন থাকতেই পারে। এখানে যে একদম মুখে মুখে করতে পারবে এত ইজি ক্যালকুলেশন দিবে এটা নাও দিতে পারে। সো দু একটা মানে একটু বড় ক্যালকুলেশন থাকতে পারে, বাট এখানে প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলের হওয়ার সম্ভাবনাই বেশি। মানে এখানে তোমার আহামরি ইজিও করবে না, আহামরি কঠিনও করবে না। যদি আমি বলার চেষ্টা করি যে এবার ডিউতে ফিজিক্সে যে প্রশ্নটা আসছে, এত কঠিন করবে না, এত কঠিনও করবে না, বা জগন্নাথের এমসিকিউ প্রশ্ন যেমন হয়েছে এতটাও সহজ করবে না। মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের, আহামরি কঠিনও করবে না, মিডিয়াম লেভেলের মডারেট একটা প্রশ্ন হবে আশা করা যায়। সো এইখান থেকে তুমি তোমার যদি মোটামুটি বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে, তাহলেই তুমি মোটামুটি অ্যান্সার করতে পারবা ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার এই ইউনিটে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এখানে সিএসসি আছে এবং ইসি আছে, মানে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো আছে। সো এখানে ফিজিক্স এবং হায়ার ম্যাথ প্রশ্নটা মোটামুটি একটু টাফ লেভেলের যেতে পারে, মোটামুটি একটু যেতে পারে বি ইউনিটের তুলনায়। কারণ এখানে যেহেতু সিএসসি বা ইসি এবং হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো আছে, সেক্ষেত্রে এখানে ফিজিক্সের প্রশ্ন এবং ম্যাথের প্রশ্ন মোটামুটি একটু টাফ লেভেলে যাইতে পারে। টাফ বলতে আহামরি টাফ না, একটু ভার্সিটির থেকে একটু আপগ্রেড, বা হচ্ছে একদম জেনারেল, যেমন জগন্নাথে যেমন বা জাহাঙ্গীরনগরে যে প্রশ্নগুলো আসে গতানুগতিক ধারার প্রশ্ন, এই টাইপ থেকে আসবে না, একটু আপডেট হতে পারে। এটা আহামরি বেশি আপডেট হবে না আশা করি, কারণ যেহেতু ক্যালকুলেটর দিছে এখানে। আর রিটেনের কথা যদি বলি, রিটেনে হচ্ছে তোমার টোটাল 8টা প্রশ্ন থাকবে। এবার দেখো, এখানে যেহেতু সিএসসি, ইসি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, সো আমার মনে হয় ফিজিক্স এবং ম্যাথ থেকে বেশি প্রশ্ন থাকবে, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে এরকম থাকতে পারে। ফিজিক্স থেকে 2টা, কেমিস্ট্রি থেকে 2টা এবং হায়ার ম্যাথ থেকে 2টা, টোটাল হচ্ছে এখানে 6টা। সো ইংলিশ থেকে 1টা এবং আইসিটি থেকে 1টা। মোস্ট প্রবাবলি এটা থাকতে পারে, যদিও বলে দেয় না কোনটা থেকে কয়টা থাকবে। সো এইভাবে ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, হায়ার ম্যাথ 2টা এবং ইংলিশ 1টা, আইসিটি 1টা, টোটাল হচ্ছে তোমার 8টা প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের মার্কস থাকবে হচ্ছে তোমার 5 করে। তাহলে 5 আর 40 নম্বর টোটাল রিটেন। এখানে তোমাকে 45 মিনিট দেওয়া হবে। তো এখানে রিটেন নিয়ে অনেকেই ভয় পাচ্ছে যে রিটেনটা আসলে কেমন হবে। তো ফিজিক্সের কথা যদি বলি, এখান থেকে 1টা থাক বা 2টা থাক, যেটাই থাক, এটা হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন হবে। খুব মানে একটা যে কোনো একটা সমস্যা দিয়ে বা যে কোনো একটা কনসেপ্টের ভিতর যে কোনো একটা সমস্যা দিয়ে তোমাকে সমাধান দিতে পারে। তো এখানে আহামরি কঠিন কিছু হবে না, যে বুয়েটের রিটেন যতটা কঠিন হয় এতটা কঠিন হবে না, স্বাভাবিক প্রশ্নই হবে এখানে। কেমিস্ট্রিও সেম, কেমিস্ট্রিতে থিওরি থাকার সম্ভাবনা বেশি। হায়ার ম্যাথে হচ্ছে তোমার বোর্ড প্রশ্নের যেগুলো আছে ওগুলা করলেই হবে। হায়ার ম্যাথে আহামরি কিছু করা লাগবে না, এখানে 2টা বা 1টার জন্য বোর্ড প্রশ্নগুলাই করলে হবে। আর ইংলিশের কথা, ইংলিশ হচ্ছে তোমার গ্রামার সাইড থেকেও দিতে পারে,
বা এমনও হতে পারে একটা প্যাসেজ দিয়ে ওইখান থেকে কয়েকটা 4-5টা শর্ট প্রশ্ন অ্যান্সার করতে বলতে পারে। যদি এই প্যাসেজ দেওয়ার সম্ভাবনা কম, সেই ক্ষেত্রে তোমার এমনও হতে পারে যে গ্রামেটিক্যাল কিছু দিতে পারে, লাইক ভয়েস চেঞ্জ বা হচ্ছে তোমার প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, মানে এই রিলেটেড গ্রামাটিক্যাল কিছু দিতে পারে। আর আইসিটির ক্ষেত্রে আইসিটির মনে হচ্ছে এখানে হচ্ছে দিলে তোমাকে সেকেন্ড চ্যাপ্টার মানে নাম্বার সিস্টেম থেকে দিবে বা লজিক গেট এই সেকেন্ড চ্যাপ্টার, অথবা যদি প্রোগ্রামিং পার্ট থেকে কিছু দেয় সেই ক্ষেত্রে এখান থেকে তোমাকে ফ্লো চার্ট, যে কোনো একটা ফ্লো চার্ট দিতে পারে। তো এখানে আহামরি কঠিন কিছু করবে না। তো আইসিটির কথা যদি বলি, মোস্ট প্রবাবলি মানে সব থেকে বেশি চান্স হচ্ছে এখানে তোমার থেকে দিবে, মানে দ্বিতীয় চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি লজিক গেট, এই লজিক গেট বা সংখ্যা পদ্ধতি থেকে দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এটা হচ্ছে আমরা এই ইউনিটের কথা বললাম। এবার আসি বি ইউনিট। বি ইউনিটে হচ্ছে বায়োলজিক্যাল সাবজেক্টগুলো থাকে। এখানে হচ্ছে তোমার এখানেও এমসিকিউতে 45, রিটেনে এমসিকিউতে 60, রিটেনে 45 নম্বর অনুষ্ঠিত হবে। এখানেও হচ্ছে তোমার এমসিকিউর জন্য 45 মিনিট থাকবে, আর সিকিউর জন্য বা রিটেনের জন্য হচ্ছে তোমার 45 মিনিট থাকবে। 45 মিনিট পরীক্ষা হবে। আচ্ছা, প্রথমে ওই যে হচ্ছে তোমাকে প্রশ্ন এমসিকিউ দেওয়া হবে, এমসিকিউ দেখানোর পর রিটেন। তো এখানে যদি বলি বায়োলজি হচ্ছে তোমার যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বায়োলজি, এখানে বায়োলজি কোনো ব্যাপারই হবে না। তো বায়োলজিটা মোটামুটি লেভেলে থাকবে। এইখানে ফিজিক্স আর ম্যাথ মনে হচ্ছে এখানে ফিজিক্স আর ম্যাথ মোটামুটি এই ইউনিট থেকে একটু ইজিয়ার হইতে পারে, কারণ এখানে যেহেতু সব বায়োলজিক্যাল সাবজেক্ট, তো এখানে ফিজিক্স আর ম্যাথ আহামরি কঠিন করবে না। এই ইউনিটে যেমনটা করবে, এই ইউনিট থেকে বি ইউনিটের ফিজিক্স এবং ম্যাথ তুলনামূলক সহজ হইতে পারে। আমি কিন্তু বলি নাই যে এই ইউনিটে অনেক বেশি কঠিন করবে, এই ইউনিটেরটাও মডারেটই হবে, কিন্তু এই ইউনিটের তুলনায় বি ইউনিটেরটা মোটামুটি বলা যায় ফিজিক্স এবং ম্যাথ ইজি হওয়ার সম্ভাবনা একটু আছে। বাট যে কোনো কিছু ঘটতে পারে, কারণ যেহেতু আলাদা আলাদা ইউনিট, সো আলাদা আলাদা পরীক্ষা হবে, সো এমন হতে পারে বি ইউনিট কঠিন হতে পারে। কিন্তু আমি মানে লজিক অনুযায়ী এখানে যখন বায়োলজিক্যাল সাবজেক্টগুলো আছে, সো এখানে ফিজিক্স আর ম্যাথের উপর বেশি হচ্ছে টাফ প্রশ্ন না করার সম্ভাবনাই বেশি। সো বায়োলজিটা এখান থেকে মূল বই পড়লেই হচ্ছে। আর কেমিস্ট্রি হচ্ছে মডারেট, কেমিস্ট্রি এখানেও যেমন প্রশ্ন হবে, মানে এই ইউনিটে যেমন হবে এখানেও তেমন হওয়ার সম্ভাবনাই বেশি। সো এর জন্য হচ্ছে তুমি হাজারি স্যারের নাগের যে হাজারি স্যারের যে এমসিকিউ গুলো আছে ওইগুলো হচ্ছে তুমি সলভ করতে পারো। আর বিগত ভার্সিটিতে যত প্রশ্ন আসছে, বিগত 5 বছরের প্রশ্ন সলভ করে আসতে পারো। ওইখানে হচ্ছে তোমার ডিউর ভার্সিটি প্রশ্ন, মানে কেমিস্ট্রির ডিউর প্রশ্নগুলা বা আর ইউর প্রশ্নগুলা, কে ইউর প্রশ্নগুলা, মানে এই বিগত ভার্সিটির প্রশ্নগুলা সলভ করলে এখান থেকে ভালো একটা সংখ্যা কমন পড়বে ইনশাল্লাহ। আর রিটেনের ব্যাপারে হচ্ছে এখানে বায়োলজি থেকে 10 নম্বর থাকবে, ফিজিক্স থেকে 8 নম্বর থাকবে, কেমিস্ট্রি থেকে 8, হায়ার ম্যাথ থেকে 8 এবং ইংলিশ থেকে 6 নম্বর থাকবে। টোটাল 45 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের হচ্ছে এই দুইটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন থাকলো, বলা হলো, বা হচ্ছে প্রশ্ন কেমন হবে মোটামুটি একটা ধারণা দেওয়া হলো। তো এবার যদি আমরা চেষ্টা মানে দেখি চান্স পেতে কত মার্কস লাগতে পারে। আচ্ছা, চান্স পেতে কত মার্কস লাগবে এটা হচ্ছে প্রশ্নের উপর ভিত্তি করে। সো প্রশ্ন কেমন হবে এটা আসলে বলা যাচ্ছে না, কারণ খুলনা ইউনিভার্সিটি লাস্ট 2019 সালে হচ্ছে স্বতন্ত্রভাবে পরীক্ষা নিছে। এরপরে 20-21 শিক্ষাবর্ষ থেকে ওরা হচ্ছে জিএসটি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিছে। সো এবার যেহেতু আলাদা হচ্ছে, তো এবার ওইভাবে বলা যায় না স্পেসিফিক যে কেমন হতে পারে। বাট আমরা যদি প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড ধরে নিই যে প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের হয়, একদম ইজিও না, একদম কঠিনও না, যদি প্রশ্নটা স্ট্যান্ডার্ড লেভেলের হয়, তাহলে যদি আমরা এই ইউনিটের কথা চিন্তা করি বা এই ইউনিটের কথা বলি, স্ট্যান্ডার্ড লেভেল হলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যদি ফিজিক্সে আমাদের এখানে এমসিকিউতে আসে হচ্ছে তোমার 20 মার্কস, তো চান্স পাওয়ার জন্য এখানে যদি বলতে পারি যে কত রাখা লাগবে, ন্যূনতম চান্স পাওয়ার জন্য যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এখানে মোটামুটি তুমি যদি 12 রাখতে পারো তোমার জন্য ভালো। আচ্ছা, এটা হচ্ছে আমি কিন্তু স্ট্যান্ডার্ড ধরে নিছি, প্রশ্ন কেমন হবে আমরা কেউ জানি না। সো আমরা যদি স্ট্যান্ডার্ড ধরে নিই তাহলে ফিজিক্সের জন্য এখানে 12 তোমার রাখা যেতে পারে। তারপরে যদি ম্যাথের কথা বলি, ম্যাথ এই ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের ফিজিক্স এবং ম্যাথের প্রিপারেশন ভালো, সো ফিজিক্স এবং ম্যাথ ন্যূনতম 12 করে রাখলে তোমার জন্য ভালো। তো আমি বলতে পারি ম্যাথেও 12। আর যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রি একটু যদি থিওরি দেয়, সো এখানে যদি মার্কস এক কমেও যায়, সো এখানে যদি আমি সর্বনিম্ন 11 ধরি, তাহলে টোটাল এমসিকিউতে তোমার চলে আসতে হচ্ছে 35 রাখলে মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হিসাবে মোটামুটি চলে, মোটামুটি আহামরি খারাপ না।
এটা হচ্ছে শেষ পর্যন্ত চান্স পাওয়ার জন্য মোটামুটি একটা আশা করা যাইতে পারে। বাট প্রশ্ন যদি অনেক সহজ হয়ে যায় সেক্ষেত্রে 35 কিন্তু টিকবে না, এটা কিন্তু উপরে উঠবে। এটা হচ্ছে আমরা এমসিকিউ দেখলাম। এবার যদি সিকিউর কথা চিন্তা করি, আচ্ছা সিকিউতে হচ্ছে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে 40 নম্বরে, এটা হচ্ছে এমসিকিউ। আর যদি আমরা সিকিউর কথা চিন্তা করি, সিকিউতে হচ্ছে তোমার 40-এর ভিতর চান্স পাওয়ার জন্য মোটামুটি হচ্ছে তুমি যদি 22 রাখতে পারো, 22 এনাফ, তাহলে মোটামুটি তোমার স্ট্যান্ডার্ড প্রশ্নের জন্য তাহলে এমসিকিউ প্লাস সিকিউর জন্য তোমার টোটাল 35 প্লাস 22। তো আমি এখানে একটা আদর্শ মান ধরতে পারি হচ্ছে 57। এটা হচ্ছে আউট অফ 100, 100-এর ভিতর যদি তুমি 57 রাখতে পারো এবং প্রশ্নটা যদি মডারেট হয়, মানে একদম ইজিও না আর একদম টাফও না, সেক্ষেত্রে তোমার 57 প্লাস মাইনাস এটা মোটামুটি ভালো নাম্বার। কারণ যেখানে রিটেন আছে সেখানে হচ্ছে তোমার 57 খারাপ না, কারণ রিটেনে হচ্ছে মার্কস উঠতে চায় না। তো এখানে এমসিকিউ থাকলে এই মার্কসটা একটু বাড়তো। সো এখানে রিটেনের জন্য এখানে আমি যদি ওভারঅল 57 ধরি এটা খারাপ হবে না। তো তুমি যদি মডারেট প্রশ্নে যদি 57 শিওর করে আসতে পারো তাহলে তুমি আশা রাখতে পারো ইনশাল্লাহ শেষ পর্যন্ত অবশ্যই তুমি একটা সাবজেক্ট পাবে। আর প্রশ্ন যদি হচ্ছে তোমার ইয়া হয়ে যায়, প্রশ্ন যদি অনেক ইজি হয়ে যায়, সেক্ষেত্রে এই মার্কসটা বেড়ে তোমার দেখা গেছে 63 প্লাস মাইনাস হইতে পারে, 63 প্লাস মাইনাস। বাট তুমি যদি শিওর 65 প্লাস রেখে আসতে পারো তাহলে প্রশ্ন যে স্ট্যান্ডার্ডেরই হোক সেটা হচ্ছে তোমার ইয়া হবে, মানে চান্স কনফার্ম হবে। প্রশ্ন যদি একদম ইজিও হয় সেক্ষেত্রে 65 খুলনা ইউনিভার্সিটি ভালো, এই যে 65-এ তোমার চান্স হবে। আর যদি প্রশ্ন মডারেট হয় তাহলে হচ্ছে 57। সো এটা হচ্ছে মডারেট প্রশ্নের জন্য। আর যদি প্রশ্ন অনেক টাফ হয়ে যায়, মানে মোটামুটি লেভেলের টাফ হয়, তাহলে তুমি সেখানে 53 এর আশেপাশে ধরতে পারো, এটা হচ্ছে অনেক টাফের জন্য। তো আমি স্ট্যান্ডার্ড হিসাবে এটাকে 57 ধরতে পারি এ ইউনিটের জন্য। এটা হচ্ছে এ ইউনিটের জন্য। এ ইউনিটে তোমার সিট ছিল হচ্ছে জেনারেলদের সিট হচ্ছে 303টা। আর এইখান এখন হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে এবার অনেক পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এরপরে শুধুমাত্র জিএসটি আছে। সো এখানে কিন্তু অনেক বেশি মেরিটও যাবে না। মেরিট মোটামুটি যে মানে যতটা যাওয়ার কথা, ঢাবিতে যেমন 7,000 বা 6,000 পর্যন্ত মেরিট যাইতে পারে, বাট খুলনাতে কিন্তু এত যাবে না। 303টা সিটের জন্য এখানে অল্প মেরিট যাবে, আহামরি দূরে যাবে না। হ্যাঁ মেরিট কিছুটা দূরে যাবে, ওইটা হচ্ছে তোমার মনে করো অনেকে এখানে পরীক্ষা দিবে খুলনা ইউনিভার্সিটি সিএসসির আশায়। এখন যারা সিএসসি না পাবে বা হচ্ছে দেখা গেছে ডিউতে চান্স পাইছে বাট ভালো সাবজেক্ট আসে নাই, সেক্ষেত্রে খুলনার জন্য বা খুলনার জন্য সে খুলনা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরীক্ষা দিতে পারে। সেক্ষেত্রে যদি তার খুলনায় সিএসসি না আসে সে কিন্তু ডিউসের আসবে না, সে কিন্তু ডিউসের থেকেই যাবে। তো এখানে হচ্ছে কাট মার্কসটা তোমার সিরিয়ালটা মোটামুটি যদি আমি বলি সিটের 3 থেকে 4 গুণ পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে এ ইউনিটের জন্য। এবার যদি আমরা বি ইউনিটের কথা চিন্তা করি, বি ইউনিটে হচ্ছে তোমার ওভারঅল মনে হয় সিট আছে মোস্ট প্রবাবলি 266 বা এই টাইপের 260টার আশেপাশে সিট আছে। তো আবার এইখানে হচ্ছে বায়োলজিক্যাল ইউনিট, এখানে অ্যাপ্লিকেন্টও বেশি হয়। আর এইখানের এইখানের কাটমার্কসটা এ ইউনিট থেকে একটু বেশি হওয়ার পসিবিলিটি বেশি, কারণ ফার্স্ট অফ অল এখানে সিটও কম অ্যাপ্লিকেন্টও বেশি। সো এইখানের যদি প্রশ্ন মডারেট হয়, এখানে যেমন এ ইউনিটের জন্য আমরা 57 বলতে পারি, সো এইটা এখানে বেড়ে তোমার হচ্ছে 60 হতে পারে, 60 প্লাস মাইনাস। বি ইউনিটের জন্য মডারেট প্রশ্ন 60 প্লাস মাইনাস মোটামুটি ভালো নাম্বার। আর হচ্ছে যদি প্রশ্ন অনেক ইজি হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার মানে 68 প্লাস মাইনাস হতে পারে, যদি অনেক ইজি হয়ে যায়, যদি অনেক ইজি তাহলে 68 প্লাস মাইনাস হতে পারে। আর যদি প্রশ্ন মোটামুটি কঠিন লেভেলের হয়, মোটামুটি কঠিন, তাহলে 53 এর আশেপাশে থাকতে পারে। এটা হচ্ছে টাইপ অনুযায়ী। এখন প্রশ্ন কেমন হবে বা কতটা প্রশ্ন কঠিন বা কতটা ইজি এটা কখনোই বলা যায় না, এগুলো জাস্ট একটা ধারণা মাত্র। তো তুমি যদি যে কোনো ইউনিটে যদি 65 প্লাস রেখে আসতে পারো, 65 প্লাস, তাহলে ইনশাল্লাহ তুমি একটা সিট পাবা, অবশ্যই পাবা, শেষ মিনিট পর্যন্ত অবশ্যই সিট পাবা। আর যদি সিএসসির কথা বলি তাহলে বা ইসির কথা বলি তাহলে হচ্ছে, বা হচ্ছে বি ইউনিটে যদি ফার্মেসির কথা বলি তাহলে হচ্ছে এখানে মার্কসটা বেশি লাগবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কাটমার্ক বা প্রশ্নের অ্যানালিসিস সম্পর্কে ছিল। তো নেক্সট ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তে কি করা যাইতে পারে বা কাটমার্কসটা কেমন হয়, কয়টা দাগানো সেভ হবে, এটা নিয়ে কথা বলবো। আর এর পরবর্তীতেই আমরা হচ্ছে মেইনলি জিএসটি নিয়ে আগাবো। তো
তো তোমরা জানো আমরা সাস্টের আগে আলহামদুলিল্লাহ যতটুকু পারছি চেষ্টা করে তোমাদের আলহামদুলিল্লাহ সাহায্য করার চেষ্টা করছি। সো তোমরা যখন কমেন্ট করো ভাই সাস্টে 200তম হয়েছি বা 300তম হয়েছি, ভাই চান্স পাইছি, থ্যাংক ইউ। সো এটা আমাদেরও ভালো লাগে। সো তোমাদের সকল তোমরা যে চান্স পাইছো এটা এই পরিশ্রমের, তোমাদেরই পরিশ্রমের ফল। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জিএসটিতেও যেন আমরা ভালো কিছু করতে পারি বা ভালো একটা আউটপুট দিতে পারি। সেই জন্য আমরা হচ্ছে জিএসটির যে সাজেশনগুলো সাস্টের আগে আমরা যেভাবে সাজেশনগুলো দিয়েছিলাম, জিএসটির আগেও আমরা সেভাবে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব এবং সলভ ক্লাস বা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস বা বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস। সো ইনশাল্লাহ ওইগুলা তোমাদের অনেক কাজে দিবে বা বিভিন্ন ট্রিক্স দেখানো, মানে সাস্টের আগে আমরা যা করছি জিএসটির আগেও আমরা সেটা করতে চাচ্ছি। এটা জিএসটির কয়েকদিন আগে আরইউ এবং হচ্ছে তোমার কেইউর এই পরীক্ষাগুলো গেলে আমরা জিএসটি নিয়ে মূলত কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমাদের ফেসবুক পেজের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।